বেতনের সঙ্গে রানিং ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতি পালন করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। সমাধানে পৌঁছাতে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় বৈঠকের পরেও সমাধানে আসতে পারেনি কর্তৃপক্ষ। সমঝোতা না হওয়ায় রেলে কর্মবিরতি অব্যাহত রাখার বিষয়ে অনড় থাকার কথা জানান রেল শ্রমিকেরা। জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেল উপদেষ্টা। এদিকে ট্রেন চলাচলের বন্ধের কারণে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। রাগিব হাসান জানাচ্ছেন বাকিটুকু। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে রেলওয়ে রানিং স্টাফদের ডাকে এই কর্মবিরতি। কর্মবিরতির অংশ হিসেবে বুধবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে অবস্থান নেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকাররা। যোগ দেন অন্যান্য শ্রমিক নেতারাও। রানিং স্টাফদের ডাকা আন্দোলনে মঙ্গলবার রাত 12:01 থেকে সারা দেশে বন্ধ হয়ে যায় রেল চলাচল। কোনো প্রকার অগ্রিম বার্তা না পাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। এই যে কর্মবিরতি, এটা আগে থেকে যদি জানাতো আমাদের যে আমরা এটা করব বা এটা হচ্ছে, আমাদের দাবি মেনে নিচ্ছে না, তাহলে আমরা অত দূর থেকে এখানে আসতাম না, আমাদের পেরেশানিটা হতো না। তাহলে ওরা যে আন্দোলন করবে তাহলে ওই আজকের টিকিটটা বন্ধ রাখতো তারা, তাহলে আমার এই ভোগান্তি হতো না। আমি আসছি আব্দুল্লাহপুর থেকে। আমরা 5:30টার দিক দিয়ে জানলাম যে টিকিট বিক্রি হবে না, বন্ধ এবং ট্রেন আজকে চলবে না। এখন মনে করেন এখন পর্যন্ত বসে রয়েছি, দেখতেছি কি পর্যায়ে যায়। এদিকে পরিস্থিতি সামাল দিতে বুধবার সকালে নিজ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় আন্দোলনকারীদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করা দুঃখজনক। আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ সাফার করতে হয়। এদিকে সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ওভারটাইম সহ বেশ কিছু যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে, তবে চাহিদা অনুযায়ী সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল, ওদের যে ইস্যুটা সেটা আমরা সলভ করেছি। আমরা ঠিক আছে ওভারটাইম ইস্যু করব। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে, আপনার নিজেরই সরকারি অন্য। দুপুরে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। তবে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই বেরিয়ে আসেন রানিং স্টাফরা। এদিকে দুর্ভোগে পড়া যাত্রীদের বিআরটিসি বাসের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার সাদাত হোসেন। যেহেতু একটা সমস্যার সৃষ্টি হয়েছে উপস্থিত, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য বিকল্প হিসাবে আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ, উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে শিক্ষকদের টানা 10 দিন আন্দোলনের মুখে দেশে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে এমন আশ্বাসে প্রত্যাহার করে নেওয়া হয়েছে 11 দিন ধরে চলা মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের কর্মসূচি। তবে জুনের মধ্যে জাতীয়করণ করা না হলে আবারও আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ইউসুফ আলীর আরও তথ্য। আলটিমেটামের শেষ দিনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতাদের সাথে আলোচনা করে জাতীয়করণ করা সহ 6 দফা দাবি মেনে নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে যাচাই বাছাইয়ের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিবন্ধনকৃত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। দুই নম্বর দাবি ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিত আদেশ 2008 প্রত্যাহার করা। আমরা 2025 সালে
আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন এমপিও মুক্তিকরণের নীতিমালা যে করেছি এবং যেটা পর্যালোচনা পর্যায়ে আছে জানুয়ারি 31শে জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিতের আদেশ প্রত্যাহার হবে। দাবি মেনে নেয় আপাতত কর্মসূচি স্থগিত করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে শিক্ষার্থীদের পাঠদানের ঘোষণা দেওয়া হয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে। তবে জুনের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক। আমরা তাদেরকে বাস্তবায়নের জন্য সারিবদ্ধ করব, কিন্তু সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা কর্মসূচি পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। গত 11 দিন ধরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 7 কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ করা কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর 7 কলেজ শিক্ষার্থীর প্রতিনিধিরা সাংবাদিকদের এই কথা জানান। আমাদের যে বাকি 5 দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে। আনইনটেনশনাল হোক, যেভাবেই হোক, রাকিবের উপর যেটা হামলা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক এবং আমাদের কাছে খুবই এবং অপ্রত্যাশিত। তো সে কারণে আমরা বলেছিলাম যে এদের ব্যাপারে বিশেষ করে এখানে নিউ মার্কেট থানার ওসি এবং এসির নাম কিন্তু এই দাবিতে সংযুক্ত করা হয়েছিল। 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে বা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে হচ্ছে, এটি আমাদের শিক্ষা উপদেষ্টাও সকালে একটি বার্তা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোট অবাধ নিরপেক্ষ হবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত EEO। প্রতিবেদন আতিকুর রহমান তিতাসের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। দেশি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরামর্শ নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয় নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে EU রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। An excellent conversation about the perspectives of the next elections in Bangladesh, and I have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him. আর সিইসি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। এছাড়াও ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে একমত EU। বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার they have assured us যে they will be with us in this process. সিইসি আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন, এমন আশ্বস্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জনগণের বিপক্ষে কাজ করলে 5ই অগস্টের মতো পরিণতি হবে, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো নেতাকর্মীর কারণে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়, তার বিরুদ্ধে দলকে স্বার্থপর হতেই হবে। সাতক্ষীরায়
রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন এস এম আরিফ। সাতক্ষীরায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের উপর আস্থা রাখতে তিনি জানান, ব্যক্তি স্বার্থের জন্য কেউ দলীয় স্বার্থে আঘাত করলে সেই নেতাকর্মীকে আর দলে রাখা হবে না। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না, বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। এ সময় নেতাকর্মীদের 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। 31 দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টের পরিণতি কিন্তু হবে। প্রশিক্ষণের সুফল যেন সব ক্ষেত্রে কাজে লাগানো যায়, সেই প্রত্যাশা জানান তারেক রহমান। কিন্তু এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি, আগামী দিন আমরা ভালো কিছু করতে সক্ষম হব। এস এম আরিফ, মাই টিভি। আমরা যদি সরকার গঠন করতে। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বেলা 11টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুদেশের মধ্যে সম্ভাবনা রয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। পাটনীতে গুরুত্ব দিচ্ছে ব্রাজিল। এছাড়া দেশটি রেড মিট রপ্তানি করার পাশাপাশি টেকনোলজি ট্রান্সফার করতে চেয়েছে। রেড মিট তারা এক্সপোর্ট করতে চায়, তারা এখানে ওয়্যার হাউস করতে চায়। বাংলাদেশে তো রেড মিটের একটা, আমাদের যদিও বা আমাদের দেশে গরু, গবাদি পশু খুব ভালো করছে, কিন্তু তারপরে আমাদের এই যে মাথা পিছু রেড মিটের কনজামশন তো কম, কারণ এত বেশি দাম যে সাধারণ মানুষ তো এটা অ্যাফোর্ড করতে পারে না। তো তারা চিন্তা করছে, প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়্যার হাউস করে, স্টোরেজ করে বড় আকারে এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনা সম্ভাবনা দেখছে, কারণ এখানে দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে। তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এম্বার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটিতে কর্মী যাওয়ার ক্ষেত্রে অবদানের জন্য সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানকে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল প্রদান করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে মেডেল প্রদান করেন। এই সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা। এস এম তানবীরের আরও তথ্য। ইসা ইউসুফ ইসা আল দুহাইলান ঢাকায় 5 বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় তার ভূমিকার কারণে বিশ্বব্যাপী কোভিড প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী যাওয়া পুরোপুরি বন্ধ হয়নি। 5 বছরে শুধু সৌদি আরবেই প্রায় 14 লাখ কর্মী গেছে বাংলাদেশ থেকে। ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর সহ দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, রুট টু মক্কা ইনিশিয়েটিভ সহ বিভিন্ন সৌদি উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার ক্ষেত্রে রাষ্ট্রদূত হিসেবে ইসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ সৌদি রাষ্ট্রদূতকে প্রদান করা হল বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল। This brotherly relationship is marked by enduring support and collaboration, evident in development partnership.
এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সমর্থন ও সহযোগিতা, উন্নয়ন, অংশীদারিত্ব এবং অভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের জন্য সাহায্য করবে। আমাদের ৩০ লাখ বাংলাদেশি সৌদিতে কাজ করছে ও সৌদি অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্সে অবদান রাখছে। This interdependence reflects the strong and growing connection between our two nations. রাষ্ট্রদূত ঈসা বাংলাদেশে তার অবস্থানের সময় যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা ভবিষ্যতে বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। I have dedicated myself to সৌদি বাংলাদেশের সম্পর্ককে নতুন দিগন্তে উন্নীত করার জন্য আমি বন্ধুত্বের হাত বাড়িয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সম্পর্ক বহুমুখী, হজ, ওমরা বা জনশক্তির বাইরেও বিস্তৃত। বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে সৌদি আরব বিশ্বস্ত বন্ধু। এবছর বাংলাদেশ ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের প্রতিষ্ঠার 50 বছর উদযাপিত হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে আলু উৎপাদনে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বীজ আলুর উন্নত জাতের ভূমিকা অপরিসীম। এসিআই সিড নেদারল্যান্ড থেকে আনা ভ্যালেন্সিয়া জাতের আলু দিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। ভ্যালেন্সিয়া আলু 90 দিনের মধ্যে প্রতি হেক্টরে 50 মেট্রিক টন এবং মাত্র 55 থেকে 60 দিনে 20 থেকে 25 মেট্রিক টন ফলন দিতে সক্ষম, যা কৃষকদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দিচ্ছে। এসিআই এগ্রি বিজনেসের প্রেসিডেন্ট ডাক্তার FH আনসারি দিনাজপুরে ভ্যালেন্সিয়া আলুর মাঠ পরিদর্শনকালে বলেন, এই জাতটি স্ক্যাব সহনশীল এবং স্বল্প সময়ে কৃষকদের আর্থিকভাবে লাভবান করছে। এটি স্বাভাবিক তাপমাত্রায় 90 দিন সংরক্ষণযোগ্য এবং ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে উপযোগী। ডক্টর আনসারি আরও বলেন, দিনাজপুরের খামারের কৃষিকে অন্তরে ধারণ করে লাভজনক চাষাবাদে এগিয়ে যাচ্ছেন, যা দেশের কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচন করে। আসার উদ্দেশ্য হলো এই যে আমরা যে দেখছেন মাঠে আমরা ভ্যালেন্সিয়ার বীজ উৎপাদন করছি এবং এই বীজটা আমরা এই বছরে গত বছরের চেয়ে অনেক বেশি উৎপাদন করছে এবং কিভাবে উৎপাদন হচ্ছে এবং কতটা উৎপাদন হচ্ছে, এখানে কিভাবে আলুর স্বাস্থ্যগত দিকগুলো মেনটেন করা হচ্ছে, এসব কিন্তু সরজমিনে পরিদর্শন করতে আসছি। আমরা এখান থেকে আমরা ফিউচারের স্বপ্ন দেখি। আমরা মনে করি যে আলু বীজে আমরা বাংলাদেশে বছর দুয়েকের মধ্যে লিডিং পজিশনে থাকতে পারবো। বেক্সিমকো ফার্ম হাউস শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যে বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাওয়াত হোসেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপদেষ্টা শাকাওয়াত হোসেন জানান, বেক্সিমকোর লে অফ করা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন দিতে 550 কোটি থেকে 600 কোটি টাকার প্রয়োজন হবে। শেয়ার বিক্রি করে এত টাকা না হলেও সরকার এসব বেতন ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবে। এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার ও আড়ত দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে উপজেলার গোলাকাইন্দাল ইউনিয়নের সাউঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় রাফি আহমেদ স্বপন ও রাজু ভুইয়া নামে 2 জন গুলিবিদ্ধ সহ বিপক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন সাউঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ত নিয়ে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মুজিবুর রহমানের বিরোধ চলে আসছিল। মাই টিভি বিশেষ। স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে। বিপাকে নিম্ন মধ্য আয়ের মানুষ। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে টিসিবির ট্রাক সেল। মধ্য নিম্নবিত্তরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কম দামে টিসিবি পণ্য কিনে কিছুটা হলেও স্বস্তি মিলত তাদের। অন্যদিকে টিসিবি বলছে, ট্রাক সেল পরিচালনায় তারা প্রস্তুত থাকলেও বাজেট না থাকার এই ইস্যুতে অনুমতি দিচ্ছে না বাণিজ্য মন্ত্রণালয়। বিশেষ রিপোর্টটি উপস্থাপন করছেন সাইদুর রহমান আবির।
নুন আনলে তেল নেওয়া যায় না, তেল নিলে চাল নেওয়া যায় না। মনে করেন যে পয়সা কামাই করি, পয়সা দিয়ে সংসার চালার মতো না। নিত্যপণ্যের বাজারের এমন অস্থিরতায় চরম বিপাকে নিম্ন আয়ের মানুষগুলো। জীবনটাই তো কষ্ট, আগে ইনকাম করতাম 1000 এখন নয় 400-500। বাসা ভাড়া দিবার গেলে তো না খায় থাকতে হবে, গ্যারেজে থাকি, কি করুন। এমন পরিস্থিতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের আরেক দুঃসংবাদ, আর তা হচ্ছে বন্ধ করে দেয়া হয়েছে টিসিবির ট্রাক সেল। পাশাপাশি ফ্যামিলি কার্ড স্মার্ট করার সময় বাতিল করা হয়েছে 43 লাখ ফ্যামিলি কার্ড। সবকিছু মিলিয়ে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির এমন সিদ্ধান্তে মাথায় হাত নিম্ন আয়ের মানুষগুলোর। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাক থেকে কম দামে পণ্য কিনে কিছুটা হলেও উপকৃত হতো নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। এমন সিদ্ধান্ত নিয়ে কি বলছেন টিসিবি? কথা হয় ঢাকা বিভাগের দায়িত্বে থাকা এই কর্মকর্তার সাথে। অক্টোবর 2024-এর 24 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 2 মাস 8 দিন টিসিবি ট্রাক সেল করেছে, বাড়তি মানুষকে সুবিধা দেওয়ার জন্য তেল, চিনি এবং মসুর ডালটা যেন 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর বাইরে পেয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময় হয়তোবা আমরা পেঁয়াজ বা অন্য কোনো সময় আলু এটা ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করতাম, এটা বিশেষ নির্দেশনায়। তার বাইরে টিসিবি কোনো ট্রাক সেল করে না। এর বাইরেও যদি বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দেয় বিভিন্ন সময় ট্রাক সেল পরিচালনা করার জন্য, সেটাও আমরা করব। স্মার্ট ফ্যামিলি কার্ডটা যখন আমরা করেছি তখন আপনি জানেন যে হাতে লেখা যে কার্ডটা ছিল, এই কার্ডটা কিন্তু সারা দেশে একটা সেন্ট্রাল ডাটাবেজে ছিল না, যার যার এখান থেকে হাতে লেখা যে ওয়ার্ড বা ইউনিয়ন থেকে হাতে লেখা কার্ড ছিল। যখন আমরা এনআইডি ইন্টিগ্রেশন করেছি তখন এক পরিবারের স্বামী পেলে ওয়াইফ পাবে না, ওয়াইফ পেলে স্বামী পাবে না, এইভাবে সারা বাংলাদেশে পরিবারের মধ্যে একজন করে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য দেওয়ার জন্য স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে। এছাড়াও যেই ভদ্রলোকটা ফ্যামিলি কার্ড করেছে তাদের যদি মোবাইল নাম্বারটা নিজের এনআইডি দিয়ে কেনা না থাকে তাহলেও ফ্যামিলি কার্ড হয়নি। তো এইভাবে 37 লাখ বাদ পড়ে গিয়েছে। দ্রুত স্মার্ট ফ্যামিলি কার্ড দেয়া হবে এবং রমজান মাস সামনে রেখে টিসিবির রয়েছে পণ্য সরবরাহের প্রস্তুতি। আমরা বরাবরের মতো রমজানে তেল, চিনি, মসুর ডালের পাশাপাশি ছোলা এবং খেজুর দিয়ে থাকি। চলতি বছরও আমরা সেই একই কাজ করব। রমজানের সাথে তেল, চিনি, মসুর ডাল এবং তার সাথে ছোলা, খেজুর দিব। খাদ্য অধিদপ্তর থেকে আমাদের ডিলারদেরকে জনপ্রতি 5 কেজি করে চাল সরবরাহ করে, সেটাও দেওয়া হবে। অর্থাৎ মোট 6টি পণ্য এবার রমজানে আমরা দিব। তার মধ্যে ঢাকা সিটিতে 6টি পণ্য পাবে, ঢাকার বাইরে অন্যান্য জায়গায় 5টি পণ্য পাবে। অর্থাৎ ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটিতে খেজুর দেওয়ার পরিকল্পনা রয়েছে, বাকি অন্যান্য জায়গায় ছোলা দেওয়া হবে 1 কেজি করে প্রত্যেকটা পরিবারকে। বরাদ্দ না থাকায় টিসিবি ট্রাক সেল বন্ধ করা হয়েছে। তবে দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তি মিলবে নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলোর। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জ্বালানি তেল ডিপো ও ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিনে পাম্পগুলোতে ডিজেল সংকট দেখা দিয়েছে। সকালে নগরীর 0 পয়েন্ট এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় পাম্পের ডিজেল সরবরাহ নেই। পাম্প কর্মচারীদের সাথে আলাপকালে জানা যায় ডিপো থেকে জ্বালানি তেল আনতে না পারায় ডিজেল নেই, তবে পেট্রোল ও অকটেন এখনও 2 দিন চলতে পারে। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করায় রোববার বিকেল থেকে কর্মবিরতি শুরু করে।